দেশে কিন্তু সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চালের দাম বেড়ে গিয়েছে, দেশের মানুষ একটা অঞ্চল না খেয়ে মরেছে, ডুবে যাচ্ছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, সরকারের সেদিকে মনোযোগ নেই। দুর্নীতিবাজ এই সকল কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করেই তো সরকারকে নৌকায় সিল মেরে যত পার্লামেন্ট মেম্বার আছে সমস্ত মেম্বার 90-95% বাক্স, কেন্দ্রে একটা কেন্দ্রে 3000-4000 লোক, সেখানে 300 লোক আসে না, সেখানে 100 লোক 50 জন লোক আসছে, সিল মেরে ব্যালট ভরে ভরে এমপি বানিয়েছে। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনি যেটা নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে সালাউদ্দিন ভাই যেটি বললেন যে সরকার দুর্নীতিবাজদের ধরছে, দৃশ্যমান অনেক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, এরকম বাস্তবতায় মানে বেশি বেশি করে দুর্নীতিবাজদের গল্পগুলো সামনে আসছে কেন? দুর্নীতিবাজদের গল্প যুগে যুগেই ছিল, সব সরকারের সময় কম বেশি ছিল, পৃথিবীর সব জায়গায় কম বেশি আছে। পৃথিবীর সব জায়গায় কিন্তু আইন কানুনেরও শাসন আছে, আইনের শাসন আছে, সুশাসন আছে, পাবলিকের ম্যান্ডেটে সরকার প্রতিষ্ঠিত। আমার দেশে তো গত 3টি নির্বাচন পাবলিকের প্রত্যক্ষ অংশগ্রহণই ছিল না 90-95% লোকের। কোনো ভোট রাতে আধারে হয়ে গেছে আগের দিন, কোনো ভোট 153-54 জন আনকন্টেস্টেড হয়ে গেছে। এই বছর আবার আমি আর ডামি খেলা মধ্যে নির্বাচন হয়েছে। কোনো রকম আমাদের পার্টিকে অনেক ছলচাতুরি করে 26টি আসনে নৌকা তুলে দিচ্ছে, জাতীয় পার্টি কিন্তু একটি আসনও লাঙ্গল তুলেনি। বিভিন্নভাবে কাদাটাকে আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এনিওয়ে, আমি যে কথা বলতে চাই দুর্নীতির কথা, আমার বন্ধু সালাউদ্দিন ভাই বললেন 2001 সালে আওয়ামী লীগ কিন্তু গভর্নমেন্টে ছিল, ওই বছর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো পৃথিবী। তারপর পরপর 3-4-5 বার হলো। এই গর্তটা যখন করে গিয়েছে, এই দুর্নীতির ব্যারোমিটারটা কিন্তু একদিনে থামানো যায়নি। পরবর্তী 4-5 বছরে রেস্ট আনতেছে, কাদাটা বিএনপির গায়ে লেগেছে। হ্যাঁ, বিএনপির আমলে হয়নি, জাতীয় পার্টির আমলে হয়নি, আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়নি, এই কথা আমি বলবো না, সবার আমলে কম বেশি হয়েছে। কিন্তু আন্তরিকতার সাথে এই সরকার ম্যান্ডেট ছাড়া সরকারে থাকার কারণে কোনো কর্মকর্তা কর্মচারীকে ধরেনি, তারা তাদেরকে তোষণ করেছে। তার বড় প্রমাণ হলো এই সরকার এই সংসদে 1979 সালে যে আইনটি ছিল, সে আইনের 1 এবং 2 ধারায় যেটা বলা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের হিসাব দিতে বাধ্য থাকবে, সেই হিসাব দেওয়ার জায়গা থেকে তারা বের হয়ে চলে আসে আইনটাকে রহিত করে দিয়ে কি বলল, তাদেরকে তিরস্কৃত করা হবে। তো এইভাবে যে আইনটাকে অকার্যকর করে দিল, বলা চলে দুর্নীতিবাজদেরকে তোষণই করলো সরকার। কারণ দুর্নীতিবাজ এই সকল কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করেই তো সরকারকে নৌকায় সিল মেরে যত পার্লামেন্ট মেম্বার আছে সমস্ত মেম্বার 90-95% বাক্স, কেন্দ্রে একটা কেন্দ্রে 3000-4000 লোক, সেখানে 300 লোক আসে না, সেখানে 100 লোক 50 জন লোক আসছে, সিল মেরে ব্যালট ভরে ভরে এমপি বানিয়েছে। তো এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল এই সমস্ত কর্মকাণ্ডে, আইন কানুনও সব এই সমস্ত অন্যায়ভাবে হয়েছে, যে কারণে কিন্তু দুর্নীতিবাজরা আরও বেশি উৎসাহ পেয়েছে। দুর্নীতিবাজদের বলার সাহস পায়নি। আমাদের দেশের ইন্টেলিজেন্স তো এই দুর্নীতিবাজদের তত্ত্ব মানুষের সামনে নিয়ে আসেনি। দেশের জনগণ যেমন খুশি হয়েছে, মিডিয়া একটা দুঃসাহসিক কাজ করেছে। এখানে আমি যদি বলি বড় ধরনের পুরস্কার কাউকে দিতে হয় এই কাজের জন্য, মিডিয়াকে দিতে হবে। মিডিয়ার সকল কর্মী দিন রাত কাজ করেছে, প্রিন্ট মিডিয়া করেছে, ইলেকট্রনিক্স মিডিয়া করেছে, সোশ্যাল মিডিয়া যারা কাজ করেছে, সাধারণ মানুষও অনেক কিছু খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে। পরবর্তীতে মিডিয়া সেটাকে খুঁজে বড় করতে পেরেছে। আবেদ আলীর ঘটনা, সে তো আরও পিছনের ঘটনা, আবেদ আলীর পিছনের ঘটনা ধরা পড়ে গেছে। আমাদের মোশাররফ ভাই যে বললেন, আবেদ আলী যে পদ মানুষকে চাকরি দিয়েছে, তারা এখন বড় বড় অফিসার হয়ে গেছে, বিভিন্নভাবে আবেদ আলীর কাছকে প্রশ্ন নিয়েছে। 56% কোটায় আরও 40% চলে গেল, 44%-এর মধ্যে কত পার্সেন্ট ক্রেতা, প্রশ্ন ক্রেতা, তার মানে সেখানেও হয়তো যাদের কাছে টাকা ছিল 30-40% চলে গেছে। 10% লোক চাকরি পেয়েছে তার মেধায়, বাকি সমস্ত লোক ছল চাতুরি কোটা ছোটা এইভাবে বিভিন্ন চাকরি হয়েছে। আমার কুমিল্লা জেলা তো কোটার কারণে চাকরিই পায় না, এমনভাবে এটাকে ইয়ে করে বন্ধ করে রাখা হয়েছে। কুমিল্লা জেলায় কোটার কারণে চাকরি পায় না। কুমিল্লার অনেক এগিয়ে আছে, সেটা এগিয়ে আছে, তারা মেধায় ভৌগোলিকভাবে আমাদের ব্রিটিশ আমল থেকে এখানে আপনি অন্যান্য বিষয়গুলো আনেন। এখানে দুর্নীতি যেমন হচ্ছে, দেশে কিন্তু সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চালের দাম বেড়ে গিয়েছে, দেশে বন্যা হচ্ছে, সেদিকে সরকার আমরা আরেকটা বিরতি নিব, আন্দোলন করতেছে ছেলেরা, সেটাকে আরেকটা বিরতি নিব, রহস্য করছে, বিরতির পরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দেশের মানুষ একটা অঞ্চল না খেয়ে মরেছে, ডুবে যাচ্ছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, সরকারের সেদিকে মনোযোগ নেই। আরেকটা বিরতি নিতে চাই, মাখন ভাই বিরতি নিতে চাই, বিরতির পর আবার বাড়ি করে পানি নিচ্ছি, কোরবানি ঈদে নামাজ পড়তে পারেনি, ঈদের নামাজ পড়তে পারেনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, যেটা আলোচনা করছিলাম
কোটা নিয়ে, যেটি সালাউদ্দিন ভাই বললেন যে নেতিবাচক একটি প্রচারণা, মুক্তিযুদ্ধ, তাদের কোটা, এ বিষয় নিয়ে এটা একটা বিভ্রান্তি ছড়ায় অনেক সময়। মুক্তিযুদ্ধ তো একটি লক্ষণীয় হয়েছিল, সেই মুক্তিযোদ্ধারা কিন্তু অনেকে বেঁচেও আছে, আবার অনেকে মারা গেছে, আমরা সন্তানরা আছি। বৈষম্য, স্বাধিকার, ভোটাধিকার বা গণতন্ত্র, হ্যাঁ, মানবিক ন্যায় বিচার, এই কয়েকটা বিষয়ের উপরে কিন্তু মূলত এদেশের ছাত্র সমাজ গর্জে উঠেছিল। এদেশের ছাত্র সমাজ ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু মুক্তিযুদ্ধের দ্বীপে পরবর্তীতে ধাপে ধাপে এগিয়ে গেছে। 62, 66, 69, 70-এ সাধারণ নির্বাচন, তারপরে স্বাধীনতা। সেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা অস্বীকার করব না। কিন্তু আজকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিযুদ্ধ, সেটা একটা প্রেক্ষাপট করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু নেতৃত্বে ছিল, আমি গ্রামের উপর কে এসে বাঁশি বাজাইছে, গ্রামের নিচ থেকে কে বাঁশি বাজাইছে, ওগুলো নাই। সময়টা নষ্ট করে নেব। কারাগার থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বকে খাটো করা যাবে না, এবং ওই সময় মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদেরকেও খাটো করা যাবে না। প্রত্যেককে সম্মান দিতে হবে। এই সম্মানটা আমরা দেই না বলে আজকে এই দেশে এই ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। মুক্তিযুদ্ধ নিয়ে এত তিক্ততা, নানান রকমের মানুষ ট্রল করতেছে। আসলে আসেন, এখানে এই কোটার ব্যাপারটা কিন্তু মোটামুটি এখন মানুষ ভালোই জেনে গেছে, আমরাও বুঝে গেছি যে এটা কিছু একটা হওয়া উচিত। যেই জায়গায় আছে সেই জায়গা থেকে সরে একটা কমিশন করার প্রস্তাব আমাদের মোশাররফ ভাই বলেছে। কমিশন আসলেই একটা দরকার, সংসদে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, এবং বিচারপতিরাও বিষয়টা ভালো করে আমার মনে হয় বিবেচনা করবে, এবং প্রয়োজন হলে আন্দোলনকারী সকল বিশ্ববিদ্যালয়ের 2-4 জন করে প্রতিনিধি নিয়ে একটি গণশুনানি করা যেতে পারে ওই কমিশনের নেতৃত্বে। সেই শুনানির সুপারিশ সরকারের কাছে যাবে, হাইকোর্টে যাবে, একটা পর্যায়ে সেটা সংস্কার আকারে কোটাটাকে হয়তো সংখ্যায় কমিয়ে এনে, যেটা দরকার হবে সেটা রেখে কোনোটা কমিয়ে এনে আরও ছোটো আকারে কোটাদারীরা কিন্তু কোটায় যারা চাকরিটা পায় তারা কিন্তু আসলে মেধার পরীক্ষা উত্তীর্ণ হয়, 3টি ধাপ উত্তীর্ণ হওয়ার পরেই চাকরিটা পায়। সেখানে তাদেরকে একেবারে অযোগ্য বলা যাবে না। আমি দুই দিকেই বলছি, এই কারণে বলছি যে ওই পর্ব পর্যন্ত তো আসে কোটার লোকগুলো, কোটার প্রার্থীরা, তারপরে গিয়ে সিলেকশন, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট যখন হয়, সিলেকশন হয়, তখন কিন্তু এই ভাগটা হয়। তো আমার মনে হয় এই বিষয়টাকে একটু সংস্কার করা উচিত। পাশাপাশি আজকের এই সভায় আমি আবারও দাবি করছি, আমার কুমিল্লা জেলার একটা প্রতিবন্ধকতা আছে, চাকরির ক্ষেত্রে কোটার সমস্যা আছে, এই সমস্যাটা তুলে দেওয়া উচিত জাতীয়ভাবে। এটা জেলা কোটা এটা তুলে দেওয়া উচিত। আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, গত 15-20 বছরে অনেক কম সংখ্যক ছেলেমেয়ে সরকারি চাকরিতে গিয়েছে, তারা অধিকাংশ হয় ব্যবসা বাণিজ্য করে, না হয় বিদেশে চলে যায়, না হয় বেকার হয়ে নেশাগ্রস্ত হয়ে যায়। মাখন সরকার আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।